2023-এর নভেম্বরের একদম লাস্টের দিকে কর্ণাটকের একটা ইম্পর্টেন্ট শহর চিত্রদুর্গ শহর। এই শহরের একটা ভীষণই পশ এরিয়াতে একটা দোতলা বাড়ি। এই দোতলা বাড়ির সামনে 3-4 জন বেশ কয়েকদিন ধরে ঘোরাঘুরি করছে। আশেপাশের লোকজন তাদেরকে দেখে সেইভাবে তেমন কোনো সন্দেহ করেনি। আর পশ এরিয়াতে একটা প্রবলেম আছে, সেটা আবার একদিক থেকে সুবিধাও। সেটা হচ্ছে যে এখানে কোন মানুষ কি করছে, কে কোন বাড়িতে গেল, এই ব্যাপারে তাদের তেমন কোনো ডিটেলসের প্রয়োজন হয় না। তো এই যে 3-4 ব্যক্তি আছে, তারা একটা বন্ধ থাকা দোতলা বাড়ির সামনে বেশ কয়েকবার ঘোরাঘুরি করার পর তারা অন্য একটা জায়গায় যায়। দেন সেখানে একটা তারা মিটিং করে অ্যান্ড ফাইনালি ডিসাইড করে তারা 2 দিন পর ওই বাড়িতে এন্ট্রি নেবে। আপনারা এতক্ষণে বুঝতেই পেরেছেন কারা ওই বাড়িতে এন্ট্রি নিতে যাচ্ছিল। তারা হচ্ছে চোর। ওই যে বাড়ি আছে, যে বাড়িতে একসময় অনেক মানুষজন থাকতো, সবার সাথে তারা কথা বলতো, কিন্তু হঠাৎই 2019-এর ফেব্রুয়ারি নাগাদ সেই মানুষগুলো উবে গেছে। এবার ওইখানকার লোকাল এরিয়া যেসব মানুষ আছে তারা দেখে যে ওই বাড়িতে কেউ থাকে না। ওই বাড়ির আশেপাশে অনেক গাছপালা জন্মে পুরো একটা ভুতুড়ে বাড়ির অবস্থা নিয়েছে। এবার ওখানকার আশেপাশের লোকরা মেইনলি ভেবেছে যে হয়তো এরা এখান থেকে ছেড়ে অন্য কোথাও চলে গেছে, আবার রিটার্ন করবে। তারা এটা নিয়ে বেশি আর ভাবেনি। আর যে ফ্যামিলি ওই বাড়িতে থাকতো তারা কিন্তু খুব একটা কারোর সাথে কথা বলতো না, কিন্তু একটা সময় ওই বাড়ির সবাই সবার সাথে কথা বলতো। কিন্তু পরবর্তীকালে তাদের কি হয়েছিল সেটা শুধুমাত্র তারাই জানতো। ওই বাড়িতে একটা কুকুরও ছিল। সেই কুকুরটার ডাকটাও আগে শোনা যেত, কিন্তু 2023-এ এসে তার ডাকটাও দীর্ঘকালীন আর শোনাই যায় না। একটা বাড়িতে কুকুর থাকলে ওই রাস্তা থেকে যতজন যায় তারা সবাই একদিন না একদিন জানতে পেরেই যায় যে ওই বাড়িতে কুকুর আছে। তার কারণ সে সবসময় ডাকে বা কিছু একটা অ্যাক্টিভিটি করতে থাকে। এবার আসি চোরদের সেই ঘটনাতে। চোরগুলো ডিসাইড করে যে রাতে ঢোকার, সেই রাতে তারা যখন ঢুকতে যাবে দেখে যে ওই বাড়ির কম্পাউন্ড পুরোপুরি জঙ্গলে ভরে গেছে। তো তারা মনে মনে ভাবে যে ভিতরে যদি কোনো দামি জিনিস পাওয়া যায় তাহলে খুব সহজেই তারা সেটা লুট করতে পারবে। বাড়িতে শিরোশট কেউ নেই। তারা পিছন দিকে যায়। পিছন দিকে একটা কাঠের দরজা ছিল। সেই দরজাটা তারা করাত দিয়ে সুন্দরভাবে কাটে এবং সেখান থেকে 4 চোর ওই বাড়িতে ঢোকে। বাড়িতে ঢুকে একদম পিছন দিকে যে স্টোর রুম ছিল, সেই স্টোর রুমে বেশ কিছু জামা কাপড়, আরও অনেক জিনিসপত্র, থালা বাসন, এইগুলো দেখে তারা একদম চমকে যায়। তারা ভাবে যে এই জিনিসগুলো বিক্রি করে তারা একটা ভালো পয়সা ইনকাম করতে পারবে। ওখান থেকে যা যা জিনিস নেওয়ার সেগুলো একটা ব্যাগে ভরার পর তারা সোজা যখন লিভিং রুম বা ড্রয়িং রুমে যায়, তাদের মধ্যে একজন কিছুতে একটা পায়ে আটকে পড়ে যায়। টর্চ জ্বালা হয় এবং সামনে তারা যে জিনিসটা দেখবে সেটা দেখার পর তারা ওইখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। সেই রাতে ওই 4 চোর ওই বাড়িতে কি দেখেছে সেটা একটা বড় ব্যাপার। পরে আরও বেশ কয়েকদিন কেটে যায়। ওই বাড়িটা যেহেতু পরিত্যক্ত বাড়ি ছিল, সেহেতু অনেক সময় কিছু কিছু মাতাল ওই বাড়ির ইয়ার্ডের মধ্যে গিয়ে টুকটাক করে নেশাভান করতো। তো এক ওখানকার ফেমাস নেশারু সে ওই বাড়ির ইয়ার্ডে গিয়ে নেশা করতে থাকে এবং নেশা করতে করতে বাড়ির জানলা খুলে ফেলে। এবং সে যখনই জানলাটা খোলে না, সে জানলা থেকে দেখতে পায় সব থেকে বড় যে বেডরুম আছে সেটা, এবং সেখানে বিছানার উপর কিছু একটা যেন শুয়ে আছে, এবং যেটা শুয়ে আছে সেটা দেখে তার রীতিমতো নেশা উড়ে গেছে। সে দৌড়াতে দৌড়াতে ওখান থেকে বেরিয়ে আসে, এসে সবাইকে ডাকতে শুরু করে। সবাইকে বলে, আরে ওই বাড়ির খাটের উপর একটা জলজ্যান্ত কঙ্কাল পড়ে আছে। এবং এই কথাটা শুনে প্রথমে তো কেউ বিশ্বাসই করেনি। একটা মাতালের কথা কে বিশ্বাস করবে? তো এই ক্ষেত্রে কেউ বিশ্বাস না করে তাকে ইগনোর করে চলে যায়। কিন্তু এক ব্যক্তি কোথাও না কোথাও কৌতূহলের বশে সেও ওই মাতালের পিছন পিছন গিয়ে জানলা দিয়ে উকি মারে, এবং জানলা থেকে উকি মারতেই তারও আত্মাটা যেন পুরো খাঁচা ছাড়া হয়ে যাবে এরকম এক অবস্থা। পুলিশকে ফোন করা হয়। পুলিশ আসে। এসে সঙ্গে সঙ্গে তারা দরজা ভেঙে যেই না ওই বাড়িতে এন্ট্রি নেয়, তারা দেখে লিভিং রুমে
দুটো কঙ্কাল। ওই বাড়ির প্রথম যে বেডরুম আছে সেখানে আরেকটা কঙ্কাল, রান্নাঘরে একটা কিছুর কঙ্কাল আছে, সেটা মানুষের কঙ্কাল কিনা বলা যাচ্ছে না, কিন্তু কিছু একটা কঙ্কাল আছে। এবং মেইন যে বেডরুম আছে সেখানে আরও একটা কঙ্কাল, আর সিঁড়ির পাশে পড়ে আছে আরও একটা কঙ্কাল। তার মানে ওই বাড়িতে পুলিশ খানিকক্ষণের মধ্যেই ছটা কঙ্কাল দেখছে। এবার এই ছটা কঙ্কাল যেভাবে পড়ে আছে সেটা থেকে পুলিশ অবাক হয়ে গেছে। কঙ্কালগুলো একসময় মানুষ ছিল, তো সেই মানুষগুলোর মোস্ট প্রবাবলি মৃত্যুর পর ওখানেই তারা পচে গলে রীতিমতন ওই বেড, ওই মেঝে সমস্ত কিছুর সাথে মিশে গেছে, তাদের কিছুই যেন নেই। কঙ্কালগুলোর অবস্থাও পুরো জীর্ণ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ফরেন্সিকের টিমকে ডাকা হয়। ফরেন্সিক সমস্ত কঙ্কাল উদ্ধার করে তাদের ময়না তদন্ত এবং ফরেন্সিক যত তদন্ত আছে সেই কারণে নিয়ে যায়। এবার ওই বাড়িতে কারা থাকতো? অ্যাকচুয়ালি ওই বাড়ির ওনার ছিল জগন্নাথ রেড্ডি। এবার জগন্নাথ রেড্ডি সে কোথায়? সে কি এই কঙ্কালগুলোর মধ্যে একটা কঙ্কাল, নাকি এখানে অন্য কোনো ম্যাটার চলছে? এই বাড়িতে যে ফ্যামিলিটা থাকতো তারা কোথায়? আশেপাশের লোককে যখন জিজ্ঞাসা করা হয় তারা বলে হ্যাঁ এখানে জগন্নাথ রেড্ডি থাকতো, সে একটা সময় ভালো একটা সরকারি পদে চাকরি করতো, কিন্তু বেশি কিছু জানি না। জগন্নাথ রেড্ডির আশেপাশে কি কোনো আত্মীয় আছে? সেটাকে খোঁজা হয় এবং সেটা খোঁজা মাত্রই একজনের নাম সামনে আসে, তার নাম হচ্ছে পবন কুমার। এই পবন কুমারকে ডাকা হয়। পবন কুমারকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনার ফ্যামিলি মেম্বারদের মোস্ট প্রবলি এইরকম অবস্থা হয়ে গেছে, কে করলো, কিভাবে হলো, কেন হলো, কারা করলো, এই কোশ্চেনের কোনো উত্তর কি আপনার আছে? জগন্নাথ রেড্ডির কি কারোর সাথে শত্রুতা ছিল? জগন্নাথ রেড্ডি কি কোনো রকম কোনো প্রবলেমে ছিল? এরকম হাজারো কোশ্চেন শুনে জাস্ট পবন কুমার এটুকুই বলে, লাস্ট 10 বছর ধরে আমাদের এই আত্মীয়র সাথে তেমন কোনো কথাবার্তাই হয়নি, আপনারা সমস্ত কিছু চেক করতে পারেন। পুলিশ এবার পবন কুমারকে বলে যেহেতু আমাদের একটা মোস্ট প্রবাবলি মার্ডার মিস্ট্রি সলভ করতে হবে, তো সেই ক্ষেত্রে একটা এফআইআর করা প্রয়োজন। তো যদি আপনি অ্যাজ এ ফ্যামিলি মেম্বার হিসাবে একটা এফআইআর অন্তত দায়ের করেন তাহলে তদন্তের সুবিধা হয়। পবন কুমার এফআইআর রেজিস্টার করে এবং এই রেজিস্টারে ক্লিয়ারলি লেখা হয় যে এটা একটা রহস্য মৃত্যুর ব্যাপারে তদন্ত হবে। এবার রহস্য মৃত্যুটা কি করে হতে পারে? কঙ্কাল তো ওখানে 6টা পেয়েছে, 6টা কঙ্কালের মধ্যে মোস্ট প্রবাবলি 5টা কঙ্কাল হচ্ছে মানুষের এবং আর একটা কঙ্কাল কিসের? তখন এক প্রতিবেশী বলে যে ওই বাড়িতে কিন্তু একটা কুকুরও থাকতো, সেটা আমরা জানতাম, সেটা ওই ফ্যামিলির পোষ্য ছিল। পুলিশ এবার নানান অ্যাঙ্গেলে তদন্ত করবে যতক্ষণ না ময়না তদন্তের রিপোর্ট আসবে। ময়না তদন্তের রিপোর্ট পুলিশ সাধারণত 2 দিন, 4 দিন, 5 দিন, খুব লেট হলে 10-15 দিনে পেয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে ফরেন্সিক ডিপার্টমেন্ট ক্লিয়ারলি বলে দেয় যেহেতু ময়না তদন্তের সময় তারা টিস্যুর উপর অনেকটা ডিপেন্ড করে, কিন্তু এই ক্ষেত্রে কঙ্কালের তো কোনো টিস্যুই নেই। হাড়ের মধ্যে যে বোন ম্যারো আছে সেটার উপর ডিপেন্ড করে টোটাল জিনিসটা তদন্ত করতে হবে। দাঁতের উপর ডিপেন্ড করে বয়স ধার্য করতে হবে, সেহেতু বেশটা টাইম লাগবে, তাড়াতাড়ি কিছু হবে না। পুলিশ এবার ভাবে যে এই যে ফ্যামিলিতে 5 জন থাকতো, যেটা সবাই বলছে, সেই 5 জনই কি এই 5টা কঙ্কালে রূপান্তরিত হয়েছে, নাকি সেই ফ্যামিলি কোনো 5 জনকে মেরে এইভাবে রেখে চলে গেছে? তো পুলিশের কাছে এই ব্যাপারটা কিন্তু সেই সময় বেশ কমপ্লিকেটেড হয়ে গেছে। চলুন এবার জেনে নিই এই বাড়ির হিস্ট্রি। আমরা বলি না যে বাড়ি মানুষের ভাগ্যে থাকলেই হয়, কিন্তু একটা বাড়ি সে তো কংক্রিটের বাড়ি, সেই কংক্রিটের বাড়িতে আত্মা থাকে না, ওই বাড়িতে আত্মা আনে ওই বাড়ির মানুষগুলো। তো এই বাড়ির প্রত্যেকটা যে মানুষ আছে তাদের ব্যাপারে ইন ডিটেলে না জানলে আমরা এই রহস্যের ক্র্যাক করতে পারবো না। এই বাড়ির প্রমুখ মেম্বার, তার নাম হচ্ছে জগন্নাথ রেড্ডি। জগন্নাথ রেড্ডি একটা সময় কর্ণাটকের যে পিডব্লিউডি ডিপার্টমেন্ট আছে সেখানে বেশ উঁচু পদে চাকরি করত। তারপর তার রিটায়ারমেন্ট হয়। রিটায়ারমেন্টের পর সে কর্ণাটকের চিত্রদুর্গে দোতলা বাড়ি বানায়। বাড়িটা যথেষ্ট বড় ছিল। এই পুরো ফ্যামিলিটাই চলছিল জগন্নাথ রেড্ডির পেনশনে। 2019 সাল শেষবার
যখন তাকে কেউ দেখেছিল তার তখন বয়স হয়ে গেছিল 85 বছর এবং তার অবস্থাও খুব খারাপ ছিল। যেহেতু 85 বছর তার বয়স, সেহেতু তার শরীরে অনেক রোগ দানা বেড়েছে। উল্টো দিকে তার ওয়াইফ প্রমীলা দেবী বরাবরই হাউস মেকার ছিল, তারও বয়স হয়ে গেছে 80 বছর, সেও নানান রোগে ভুগছে। সে তার 3 সন্তানকে মানুষ করে। এবার এই বাড়ির যে মেইন আছে এবং সেকেন্ড হেড আছে তাদের ব্যাপারে তো আপনারা শুনলেন। এবার এই বাড়িতে সব থেকে বড় কন্যা সন্তান হচ্ছে ত্রিবেণী। ত্রিবেণী পড়াশুনোতে বরাবরই খুব ভালো ছিল, উচ্চ শিক্ষিতও ছিল। কেরিয়ারের প্রথম দিকে কিছু কোম্পানিতে সে চাকরি করে, দেন চাকরি ছেড়ে দিয়ে সে তার 2 ভাইকে দেখতে শুরু করে এবং পরিবারের দায়িত্ব নিতে শুরু করে। এবং পরিবারের দায়িত্ব নিতে নিতে একটা সময় তার বয়স হয়ে যায় এবং সে ডিসাইড করে সে আর বিয়ে করবে না। এর থেকে বেশি ত্রিবেণীর ব্যাপারে আর কিছু জানা যায়নি। এই বাড়ির মেজ সন্তান, যার নাম হচ্ছে কৃষ্ণা, সেও শিক্ষিত ছিল। একটা সময় সে ব্যবসা শুরু করেছিল, ব্যবসা মোটামুটি ভালোই চলছিল, কিন্তু একটা সময়ের পর ব্যবসাতে ডাউন আসে এবং সেই সময় কৃষ্ণা প্রেমও করতে শুরু করে একটা মেয়ের সাথে। কিন্তু কোনো একটা অজানা কারণে সেই মেয়েটা কৃষ্ণাকে ছেড়ে দিয়ে চলে যায় এবং যখন প্রেমে এই ভাঙন আসে তখন কৃষ্ণা ভেঙে পড়ে এবং মানসিক অবসাদে সে ভুগতে শুরু করে। এরপর থেকে কৃষ্ণা কিন্তু বাড়ি থেকে বেরোনো নিয়ার অ্যাবাউট বন্ধই করে দিয়েছিল। বাড়ির সমস্ত কাজ, পেনশন তোলা, রেশন তোলা, বাজার করা, সমস্ত কিছুই করত ওই বাড়ির সব থেকে বড় মেয়ে ত্রিবেণী। এবার ওই বাড়ির সব থেকে ছোট ছেলে ছিল যার নাম হচ্ছে নরেন্দ্র। এই নরেন্দ্র বরাবরই পড়াশোনাতে ভালো ছিল, সে বাড়ি থেকে মাঝে মাঝে বেরোতো, তাকে আশেপাশের লোকজনও দেখেছে, কিন্তু 2019-এর ফেব্রুয়ারি মার্চের পর থেকে তাদের কেউই আর দেখেনি। নরেন্দ্র ছোটোখাটো চাকরি, কিছু ব্যবসার চেষ্টা করেছিল, কিন্তু সেই সব কোনোটাতেই সে কোনোদিনও সাকসেসফুল হতে পারেনি এবং যখন সে সাকসেসফুল হতে পারেনি তখন সে নিজেকে গুটিয়ে নেয়। এই হচ্ছে ওই পরিবারের 5 জনের বিবরণ। আমি বলেছিলাম 5 জনের কঙ্কাল পাওয়া গেছিল, কিন্তু তার সাথে আরও একটা কিছুর কঙ্কাল পাওয়া গেছিল, কিন্তু সেটা মানুষের না। ফরেন্সিক এক্সপার্টরা সেই কঙ্কাল দেখে বলে এটা মোস্ট প্রবাবলি কোনো পোষ্য কুকুরের হবে। এবার তার মৃত্যু কী করে হয়েছে সেগুলো সমস্ত কিছু বলতে টাইম লাগবে। তার মানে ওই বাড়িতে একটা কুকুরও ছিল এবং এটা আশেপাশের কিছু প্রতিবেশী, কিছু আত্মীয় যারা শেষের দিকে সম্পর্ক রেখেছিল তারা বলে। এবার সেই কুকুরের কোন ব্রিড ছিল সেটা আমি কোথাও খুঁজে পাইনি। পুলিশ তো ময়না তদন্তের রিপোর্টের জন্য ওয়েট করছে। পুলিশ ভাবে এটা কি দিল্লির ওই কেসটার মতন। আমি দিল্লির ওই কেসটা বলছি কেন, ডাইরেক্টলি নাম বলছি না কেন, তার পিছনে একটা কারণ আছে। আমি যদি দিল্লির ওই কেসটার নাম বলি সঙ্গে সঙ্গে ইউটিউব আমার এগেনস্টে অ্যাকশান নিয়ে নেবে। দিল্লির ওই ঘটনা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সঙ্গে সঙ্গে আপলোড করার আগেই দ্যাট দ্য মোমেন্টেই ইউটিউব আমাকে ওয়ার্নিং দিয়ে দেয়। এই কারণে সেই ভিডিওটা আমি বানিয়েও ডিলিট করে দিতে বাধ্য হই। তো যাই হোক, পুলিশ ভাবে এখানে কি কোনো কালো জাদুর অ্যাঙ্গেল আছে। ভালো করে ঘরে সার্চ করা হয় এবং সার্চ করতেই তারা দেখে যে না, এখানে কালো জাদুর কোনো অ্যাঙ্গেল নেই। এবার জাস্ট একটা জিনিসের জন্যই ওয়েট করে, সেটা হচ্ছে এই ফরেন্সিকের রিপোর্ট। ফরেন্সিকের রিপোর্ট নিয়ার অ্যাবাউট 1.5 মাস পর আসে এবং 1.5 মাস পর বলা হয় এই যে কেসটা আছে এটা বেশ জটিল কেস। এখানে ময়না তদন্ত মেনলি করা হয়েছে বোন ম্যারো, ওই রুমে থাকা অন্যান্য জিনিসপত্র, এখানে কেমিক্যাল টেস্টিং হয়েছে, যেসব পোকা পাওয়া গেছে সেই পোকার বয়স কত, যেসব পোকা বডি খেয়ে ওখানে মারা গেছে সেইগুলোরও এক্সামিনেশন হয়েছে। এই সমস্ত কিছু করে একটা সিদ্ধান্তে ফরেন্সিক টিম পৌঁছায়, যেটা হচ্ছে এই 6 জন, মানে যে 6টা কঙ্কাল পাওয়া গেছে সেটা মোস্ট প্রবাবলি একটা তো কুকুরেরই হবে, তাদের মৃত্যু হয়েছিল নিয়ার অ্যাবাউট 5 বছর আগে, মানে 2019-এর ওই ফেব্রুয়ারি মার্চ ওই টাইম নাগাদ। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এদের মারলো কে, এদের কি খুন হয়েছে? তখন ফরেন্সিক এক্সপার্টরা বলে আমাদের যতদূর মনে হচ্ছে এদের খুন হয়নি, এরা নিজেদেরকেই নিজেরা শেষ করেছে।
এদের মাথায়, হাড়ে, বুকে, পাঁজরে কোথাও কোনো ফ্র্যাকচার নেই। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে এটা তারা নিজেরাই করেছে। এবার নিজেরা করেছে কিনা, নিজেরা কোনো কিছু খেয়ে নিজেদেরকে শেষ করেছে কিনা, সেটা তদন্ত করার জন্য ভিসেরার রিপোর্ট খুব ইম্পর্টেন্ট হয়। কিন্তু এই ক্ষেত্রে এই জিনিসটার সম্ভাবনা তো নেই, যেহেতু লাশটা একদম পচে গেছে। তো ফরেন্সিক এক্সপার্টরা ভিসেরা পাবে কোথা থেকে? তো তারা বোন ম্যারো, দাঁত আরও নানান কিছুর উপর ডিপেন্ড করে এই তদন্তটা করে। এরপরে ফরেন্সিক টিম যেটা বলবে সেটা পুলিশকে আরও তদন্তে সাহায্য করবে। এখানে তারা বলে যে মোস্ট প্রবাবলি এই বাড়ির সবথেকে বড় যে নারী মেম্বার ছিল, মানে জগন্নাথ রেড্ডির ওয়াইফ প্রমীলা দেবী, তার মৃত্যু নর্মাল ছিল এবং তার মৃত্যুর পরেই হয়তো মোস্ট প্রবাবলি জগন্নাথ রেড্ডির মৃত্যু হয়, দেন 3 ভাই বোনের মৃত্যু হয়। পুলিশ তখন বলে আর কুকুরের? তখন ফরেন্সিক এক্সপার্টরা বলে কুকুরের মৃত্যু হয়তো এই 3 ভাই বোনের মৃত্যুর আগেই হয়েছিল। এখানে এসেও পুলিশের সন্দেহ যাচ্ছে না। আদতেও যে 5 জনের ব্যাপারে তারা এতক্ষণ ধরে কথা বলছিল ওটা কি তাদেরই কঙ্কাল? তো ডিএনএ টেস্ট লাগবে। তো ডিএনএ টেস্টের জন্য এক ক্লোজ রিলেটিভকে আনা হয়, ডিএনএ টেস্টের জন্য পাঠিয়ে দেওয়া হয়। তারপর এই 5 কঙ্কালের ফেসিয়াল যে স্ট্রাকচার আছে সেটাকে কম্পিউটারের মাধ্যমে বানানো হয়, ম্যাচ করা হয়, ম্যাচও করে যায়। তারপর ডিএনএ টেস্টের রেজাল্ট আসে, সেটাও কনফার্মেশন এনে দেয়। কিন্তু এদের এইভাবে হত্যা হয়েছে নাকি তারা নিজেরা শেষ করেছে, পুলিশ এই জায়গাতেও একটা কনফার্মেশন চাইছিল। পুলিশের কাছে যথেষ্ট কনফার্মেশন ছিল। তারা এই ফ্যামিলির অর্থনৈতিক অবস্থাটা চেক করে। যদি তারা নিজেরা করে থাকে, কেন করবে সেটা তো খুঁজতে হবে। কেস তো অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে, কোর্টে উঠলে তো বলতে হবে যে কেন তারা এইগুলো করেছিল। তো পুলিশ যখন অর্থনৈতিক ট্রেলগুলো দেখে তখন তারা চমকে যায়। এই বাড়ির 3 ছেলে মেয়ে তারা বেকার ছিল, একমাত্র জগন্নাথ রেড্ডির পেনশনের টাকায় পুরো সংসারটা চলছিল। কনস্ট্যান্ট তাদের মধ্যে একটা ভয় থাকতো যে জগন্নাথ রেড্ডি কখনো মারা যায়, মানে ওই ফ্যামিলির হেড যদি মারা যায় তাহলে ওই গোটা ফ্যামিলির কি হবে। প্রমীলা দেবী হয়তো আগেই মারা গেছিল, তারপর জগন্নাথ রেড্ডিকে ওষুধ দেওয়া হয়, দেন কুকুরটাকে ওষুধ দেওয়া হয়, দেন 3 ভাই বোন ওষুধ খায়, খেয়ে তারা হয়তো মৃত্যুবরণ করে। লিভিং রুমে পাওয়া যায় ত্রিবেণী আর নরেন্দ্রর বডি। ছোট যে বেডরুম ছিল সেখানে জগন্নাথ রেড্ডি আর কৃষ্ণার বডি পাওয়া যায়, এবং তৃতীয় যে বেডরুম ছিল যেটা মাস্টার বেডরুম বলা হয় সেখানে প্রমীলা দেবীর বডি পাওয়া যায়। এই কারণেই ফরেন্সিক এক্সপার্টরা বলেছিল এই মেইন বেডরুমে বিছানার একদম মাঝে কেন প্রমীলা দেবীকে একা পাওয়া গেল। সমস্ত জায়গায় জোড়ায় জোড়ায় বডির কঙ্কাল পাওয়া গেছে, প্রমীলা দেবীরটা একা কেন? আর রান্নাঘরের এক কোণে কুকুরেরটা পাওয়া যায়। এবার আপনারা এটা বলতে পারেন যে যে চোরগুলো এখানে ঢুকেছিল, যেটা দিয়ে আমি ঘটনা শুরু করেছি, সেই চোরগুলোও তো মারতে পারে, 2 মাসেও তো অনেক পচন হতে পারে। যদিও যারা আমার ট্রু ক্রাইমের ঘটনা শুনছে তারা অন্তত এই ডিফারেন্সটা জানে যে 4 বছর আগের লাশ আর 2 মাস আগের লাশ দুটো দেখলে একদম ক্লিয়ারলি বোঝা যায়। এই ক্ষেত্রে পুলিশ তো এটাও মনে করতে পারতো যে আজ থেকে 5 বছর আগে এদেরকে বাড়ি ঢুকে কেউ মেরেছে, তারপর তারা চলে গেছে। অলরেডি দরজা জানলা কিছু কিছু জায়গায় তো ভাঙা আছে, সেখান থেকেই নয় পালিয়েছে, যেহেতু দরজাটা ভিতর থেকে বন্ধ ছিল। তো এই ক্ষেত্রে পুলিশ যেখানে যেখানে দরজা ভাঙা ছিল সেই সমস্ত কিছু টেস্টিং করায়। টেস্টিং করেই বলা হয় যে এখানে যে ভাঙা বা যে কাটার জায়গাগুলো আছে সেগুলো 2 মাস আগে হাইয়েস্ট টু হাইয়েস্ট কাটা হয়েছে। ক্লিয়ারলি প্রমাণ পাওয়া যাচ্ছে। একটা জিনিসের উপর আঘাত যদি 5 বছর আগে হয় আর 2 মাস আগে হয়, তার ডিফারেন্স একদম ক্লিয়ারলি বোঝা যায়। এটা আপনারা নিজেরাও টেস্টিং করে দেখতে পারেন। দ্য লাস্ট এই কেসটা কোর্টে ওঠে। কোর্টে পুলিশ বলে যে অর্থের অভাবের জন্য, মানসিক অবসাদের জন্য তারা ঘরে নিজেদেরকে বন্দি করে নেয়, এবং প্রথমে হয়তো প্রমীলা দেবীর ন্যাচারাল মৃত্যু হয়, তারপর এই ফ্যামিলিতে যতজন ছিল তারা নিজেরাই এই পথটা বেছে নিয়েছে। এখানে কোনো খুন হয়নি বা কোনো কালো জাদুর অ্যাঙ্গেলও নেই। শেষমেশ কোর্ট এই কেসটাকে ক্লোজ করে দেয়। ওই বাড়িটা তার কি হলো? ওই বাড়িটা এখনও ওখানে আছে। জমি জমা নিয়ে আত্মীয় স্বজন যারা এতদিন খোঁজ খবর রাখতো না তারা লড়াই করছে।
আর ওই বাড়িটাকে এখন লোকাল মানুষজন কঙ্কাল বাড়ি বলে চেনে। তো এই ছিল আজকের একটা মিস্টেরিয়াস ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং আবার দেখা হবে নতুন কোনো একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।